হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই স্ব জায়গায় স্ব অবস্থানে অনেক ভালো আছো। ভালো থাকতে হবে, ভালো রাখা শিখতে হবে, কারণ ভালো থাকা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। আমরা নিজেরা যদি ভালো না থাকি তাহলে অন্যকে আমরা ভালো রাখতে পারবো না, এবং আমাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো কিন্তু আমরা সুসম্পন্ন করতে পারবো না। এর জন্য বারবার আমি যে কথাটা বলি, নিজেকে ফিট রাখতে হবে, ভালো রাখতে হবে। ভালো রাখলেই তুমি তোমার পড়ার টেবিলে তুমি ফুল কনসেন্ট্রেট দিতে পারবা, এবং এটা স্টুডেন্ট তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই না? সুস্থ থাকতে হবে। তোমরা সবাই জানো এর আগের লেকচার অর্থাৎ লেকচার 4-এ আমি ভেক্টর সম্পর্কে বেসিক এবং বিস্তারিত কিছু আলোচনা করেছি। আজকে আমরা নতুন একটি লেকচার নিয়ে হাজির হয়েছি, লেকচার 5 অধ্যায় দ্বিতীয় অধিক ও দিক রাশি নিয়ে। আমরা চেষ্টা করব এই অধ্যায়ের আজকে লেকচার 5 এর মধ্য দিয়ে অধ্যায়টি সুসম্পূর্ণ করার জন্য। আমি আশা করি বিগত সময় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে আগের যে দুটো লেকচার আমরা শেষ করেছি, তোমরা সবাই বাসায় অবশ্যই এটা আমি মনে করি তোমরা এটা সুন্দরভাবে চর্চা করে আত্মস্থ করেছো। তো চলো চলো দেখে আজকে আমরা অধিক ও দিক রাশি লেকচার 5-এ কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা আমরা দেখি। আজকে আমরা আলোচনা করব খুবই সুন্দর একটা বিষয়। সেটা কি বলতো? সুন্দর বিষয়টা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট নিয়ে। ভেক্টর প্রোডাক্ট মানে কি বলতো? ভেক্টর গুণন। আমরা আজকে আলোচনা করব ভেক্টর গুণন নিয়ে। আমরা তো সবাই জানি ভেক্টর রাশি কি। ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে দিক এবং মান লাগে, ম্যাগনিটিউড এবং ডিরেকশন লাগে, তাই না? আমরা এও বলেছিলাম যে আমরা জানি যে ভেক্টর রাশি বীজগণিতের স্বাভাবিক নিয়মে হয় না, তাই না? আজকে আমরা এই যে ভেক্টর সম্পর্কে যা কিছু আলোচনা করেছি, ভেক্টর গুণনটা কি সেটা আবার দেখব, তাই না? ভেক্টর গুণনটা দুই রকম। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, এটা কি বলা হয়? ডট গুণন, অথবা স্কেলার গুণন। আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এটা কি বলা হয়? ক্রস গুণন, অথবা এটাকে বলা হয় ভেক্টর গুণন। তাহলে আমরা কি জানলাম? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণন। এই ভেক্টর গুণন দুই রকম, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, ডট গুণন অথবা স্কেলার গুণন, আর দ্বিতীয়টা হচ্ছে ক্রস প্রোডাক্ট, ক্রস গুণন বা ভেক্টর গুণন। তো আমরা পর্যায়ক্রমে এই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট কি সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিব। দেখো, ডট প্রোডাক্ট মানে ডট গুণন অথবা স্কেলার গুণন। ধরি এ এবং বি দুটি ভেক্টর। এই এ এবং বি ভেক্টরকে আমরা ডট গুণন কিভাবে করব, কিভাবে প্রকাশ করি আমরা কি জানি? এটা কিন্তু আমরা করিনি, তাই না? দেখো, এই দুটি ভেক্টরকে আমি যদি ডট প্রোডাক্ট রূপে প্রকাশ করতে যাই, তাহলে দুই ভেক্টরের মাঝে আমাদের কি দিতে হবে? এই চিহ্ন দিয়ে ডট প্রোডাক্ট মানে ডট গুণন প্রকাশ করা হয়। এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান লেখা যায় এ ভেক্টরের মান। আমরা জানি ভেক্টরের মান প্রকাশ করতে গেলে কি হয়? তাকে মডুলাস করতে হয়। এ ভেক্টরের মান ডট বি ভেক্টরের মান ইনটু cos থিটা। তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী যেটা কোণ থাকবে তার cos এর থিটা। এটা তো আমরা একটু দেখে নিব। আমরা কিভাবে লিখলাম দেখো, এর বললাম এ ভেক্টরের মান। আমরা সবাই জানি ভেক্টরের মান প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হয়? মডুলাস করতে হয়, তাই না? এবং সেম দেখো এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং এই দুই ভেক্টরের মধ্যবর্তী যে কোণ থিটা তার cos, তার গুণফল। তাহলে কি বিষয়টা হচ্ছে এমন যে এ একটি ভেক্টর
বি আর একটি ভেক্টর, এটা এ ভেক্টর, এটি হচ্ছে বি ভেক্টর। এই এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ তার cos থিটার গুণফল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার cos থিটা আবার কেন আসলো, তাই না? প্রশ্ন আসছে না যে cos থিটা কেন আসলো, sin থিটাও তো হতে পারে, tan থিটাও তো হতে পারে। বিষয়টা দেখো, এখানে বি ভেক্টরের দুটি উপাংশ আছে। আমরা সবাই জানি কোনো অ্যাঙ্গেল করে কোনো যদি ফোর্স প্রয়োগ করা হয়, এখানে দেখো এই এ থেকে বি ভেক্টরটি কত অ্যাঙ্গেলে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই বি ভেক্টরের দুটো উপাংশ আছে, একটা হচ্ছে বি cos থিটা, আর একটি হচ্ছে অভিলম্ব বরাবর, এটা হচ্ছে বি sin থিটা। তাহলে এখানে হচ্ছে বি cos থিটা, cos থিটা আছে, তাহলে বি cos থিটা কি একটু দেখো মনোযোগ দিয়ে। বি cos থিটা কেন আসছে, এ ভেক্টরের মান, এটাকে আমরা সিম্পলি এভাবে লিখতে পারি, বা এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল, আমরা জানি এটা হচ্ছে এ ভেক্টরের মান, এই মানটাকে আমরা কিভাবে স্বাভাবিক আমরা লিখতে পারি, এর আগের ক্লাসে আমরা শিখেছি। তাহলে এই ভেক্টরের মানকে আমি এ রূপে প্রকাশ করতে পারি, বি রূপে প্রকাশ করতে পারি, তার cos থিটা। এখন আমাদের প্রশ্ন cos থিটা কেন আসলো, তাই না? তাহলে আমরা এখন দেখি, তাহলে আমরা এখানে কি দেখলাম, বি ভেক্টর দুটো উপাংশ আছে, একটা অনুভূমিক উপাংশ হচ্ছে বি cos থিটা, আর একটা হচ্ছে অভিলম্ব উপাংশ, সেটা হচ্ছে কি বি sin থিটা। তাহলে বি cos থিটা কি দেখা যাচ্ছে, তাহলে এখানে যদি আমি করি, দেখো তো, তাহলে এ ভেক্টরের মান এবং এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশের গুণফল। কি বললাম, এ ভেক্টরের মান, এই যে এ ভেক্টরের মান হচ্ছে এ, তারপর কি বললাম, এ ভেক্টরের অভিমুখে, দেখো এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশের গুণফল। ক্লিয়ার? তাহলে আমি cos থিটা কেন পাইলাম, এ ভেক্টরের মান এবং এ ভেক্টরের অভিমুখে এই যে বি ভেক্টরের দুটো উপাংশ, তার একটা হচ্ছে কি অনুভূমিক উপাংশ বরাবর cos থিটা। এই যে তাহলে এর সাথে বি cos থিটা, তাহলে কি বোঝা গেল cos থিটা কেন আমরা লিখলাম। তাহলে আমরা এইভাবেই বলবো যে এ ভেক্টরের মান, এই ভেক্টরের মান এবং এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশের গুণফল। ক্লিয়ার? তাহলে আমরা সিম্পলি আমরা এটাকে লিখতে পারি, ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল এ বি cos থিটা। তাহলে ডট প্রোডাক্ট কাকে বলে, একটু মনোযোগ দিয়ে দেখো তো, আমরা দুটি ভেক্টরের ডট গুণফল করে দেখো তো আমরা কি পেলাম, এটা পুরোটা একটি কি স্কেলার। এখানে কি কোনো ভেক্টর আছে, ভেক্টর চিহ্ন আছে, দেখো তো একটু, এখানে কোনো ভেক্টর চিহ্ন নাই, এই জন্য এটাকে বলা হয় স্কেলার গুণন। তাহলে আমি কি শিখলাম, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে তাকে ডট প্রোডাক্ট, ডট গুণন বা স্কেলার গুণন বলা হয়। বোঝা গেছে? আমি আবারও বলতেছি, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে তাদেরকে বলা হয় ডট প্রোডাক্ট, ডট গুণন অথবা স্কেলার গুণন। স্কেলার কেন বলা হয়, আমরা দুটি ভেক্টরের ডট গুণ করে, দেখো দুটি ভেক্টরের ডট গুণ করে আমরা যে রাশিটা পেলাম বা যে রেজাল্ট আমরা পেলাম সেটা পুরোটা কি স্কেলার, এই জন্য কি বলা হয় স্কেলার গুণন। ক্লিয়ার? তাহলে আমরা মেইন এই যে a ডট b ইকুয়াল ab cos থিটা, এই বিষয়টা নিয়ে আমরা বিশেষ কিছু ক্ষেত্র আমরা আলোচনা করব। a ডট b ইকুয়াল ab cos থিটা। দেখো কেস 1 কি দেখো, a ভেক্টর ডট a ভেক্টর সমান কত হয়, তারপরে দুটো সমজাতীয় ভেক্টরের ডট গুণফল কত হয় সেটা আমরা দেখব। দেখি তো, আমরা কি জানি, আমরা জানি ডট গুণফলের ক্ষেত্রে কি জানি, আমরা a ডট b ভেক্টর ইকুয়াল ab cos থিটা, আমরা এটা জানি, তাই না? তাহলে এখন দেখো তো, ধরে আমাদের প্রমাণ করতে হবে কি a ডট a ভেক্টর ডট a ভেক্টর সমান কত। ধরি এই a ভেক্টর সমান a ভেক্টর, মানে এটা সমান ধরলাম a ভেক্টর এবং এই b ভেক্টর সমান ধরলাম a ভেক্টর। তাহলে কি হয় দেখো তো, আমরা এখন মানগুলো বসাই, অতএব দেখো তো এখানে কি হয়, a ভেক্টর মান কি a ভেক্টর ডট b ভেক্টর মান কি a ভেক্টর ইকুয়াল
তাহলে কি দেখো তো, তাহলে এ ভেক্টরের মান, এটাকে মান দিলেও হবে, এ ভেক্টরের মান, বি ভেক্টর মান কত, এ ভেক্টর ইনটু cos। এখন দেখো এ ডট এ দুটি একই ভেক্টর, এইটা একটু বেসিক মনে রাখবা, যখন দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করবে, কি করবে, একই দিকে ক্রিয়া করবে, তখন তাদের মধ্যে কোনো কোণ সৃষ্টি হবে না, কোণ উৎপন্ন হবে না। তাহলে এখানে তাহলে যদি কোনো দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল, যদি তাদের মধ্যে কোনো কোণ উৎপন্ন না হয়, তাহলে কোণ কত ডিগ্রি, cos, তাহলে থিটার জায়গায় কত হবে, 0 ডিগ্রি। তাহলে আমরা এটাকে সিম্পলি কি লিখতে পারি বলতো, এ ভেক্টরের মান, তাহলে আমি এর উপর প্রকাশ করতে পারি, এ ভেক্টরের মান আমরা কি এ এর উপর প্রকাশ করতে পারি, cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমাদের রেজাল্ট কত হয় দেখো তো, এ গুণ করলে কত হয়, a স্কয়ার। তাহলে আমরা দুটি সমজাতীয় একক সমজাতীয় ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি, তাহলে তো আমরা কি পাবো, ওই ভেক্টর রাশির মানের বর্গ। বোঝা গেছে? তাহলে কেস 1 এ আমরা কি জানলাম, দুটি সমজাতীয় ভেক্টর ডট গুণন যদি আমরা করি, তাহলে কি পাবো, ওই ভেক্টরের মানের বর্গ। এরকম আরো কিছু বিশেষ ক্ষেত্র আছে, দেখি আমরা। কেস 2, তাহলে কি হয় দেখো তো, যদি এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর, মানে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি হয়, তাহলে তার রেজাল্টটা কি হয়, তার ডট গুণফল কত হয়, আমরা একটু দেখি। তো আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি cos থিটা, তাই না? তাহলে বা এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল, এইখানে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, এ লম্ব বি, তাহলে লম্ব হলে কত হয়, 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাই দেখো তো, এ বি cos থিটার মান কত, 90 ডিগ্রি। তাহলে এ ডট বি cos 90 ডিগ্রির মান কত, 0। তাহলে 0 এর সাথে গুণ করলে কি হবে, 0। তাহলে আমি কি শিখলাম, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের রেজাল্ট কত হবে, 0 হবে। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল কত হবে, 0। বোঝা গেছে? আমরা দুটো কেস নিয়ে আলোচনা, কেস 1 কেস 2। কেস 1 এ ছিল দুটি সমজাতীয় ভেক্টর ডট গুণফল করলে কি একটা মান আসে, ওই ভেক্টরের মানের বর্গ আসে। আর দ্বিতীয় কেস হচ্ছে যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব থাকে, তাহলে তাদের ডট গুণফল কত হয়, 0। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল কত হয়, 0। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের এরকম করা হতে থাকবে, দেখো যে প্রমাণ করো যে i cap dot i cap equal j cap dot j cap equal k cap dot k cap equal 1। এটা ছোট ছোট কোশ্চেন আগে তোমাদের আসতে পারে, যে প্রমাণ করো যে i dot i equal j dot j k dot k equal 1। তার মানে এখন দেখো i cap মানে কি, একক ভেক্টর। আমরা তো একক ভেক্টর নিয়ে আলোচনা করছি, তাই না? একক ভেক্টরকে ক্যাপ বা টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এর মান হচ্ছে কত, i dot i j dot j equal k dot k সমান কত, 1। এটা আমাদের প্রমাণ করতে হবে কোন সূত্র দিয়ে, ওই যে আমরা ডট গুণের যে সূত্রটা জানি, আমরা তো জানি, তাই না? দেখি আমরা জানি a ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি cos থিটা, তাই না? আমরা ধরি এই এ ভেক্টর সমান i ক্যাপ এবং বি ভেক্টর সমান i ক্যাপ। তাহলে অতএব আমি কি লিখতে পারি, মানগুলো যখন আমি বসাবো, তাহলে অতএব আমি লিখতে পারি এ ভেক্টরের মান হচ্ছে i ক্যাপ ডট বি ভেক্টরের মান কত, বি ভেক্টরের মান হচ্ছে i ক্যাপ ইকুয়াল এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান হচ্ছে i ক্যাপ, বি ভেক্টরের মান যদি আমি লিখি তাহলে কি i ক্যাপ, তার কি হবে cos। এখন দেখো সেম একই,
দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল হবে তখন তার মধ্যবর্তী কোণ কি হবে? দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে তাদের মধ্যবর্তী কোনো কোণ উৎপন্ন হবে না। তাহলে cos থিটার মান কত? 0 ডিগ্রি। তাহলে আমরা জানি একক ভেক্টরের মান কত? একক ভেক্টরের মান আমরা সবাই জানি, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হচ্ছে একক ভেক্টর, তাই না? তাহলে একক ভেক্টরের মান হবে কত? 1। এই একক ভেক্টরের মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান কত? 1। ক্লিয়ার? তাহলে আমাদের রেজাল্টটা কত হচ্ছে? 1। তাহলে আমি প্রমাণ করলাম i ডট i সমান হচ্ছে 1। তাহলে বাকি দুটোকে আমাকে করতে হবে j ডট j k ডট k কোলাম করতে হবে না। সেম আমরা যে একটা যদি করতে পারলাম তাহলে পরবর্তী যে দুটো আছে সেম একই ভাবে আমরা করতে পারবো। তাহলে কি লেখা যায় দেখো তো? তাহলে আমি লিখতে পারি অনুরূপভাবে j ডট j ইকুয়াল k ডট k ইকুয়াল 1, তাই না? তাহলে আমরা কি প্রমাণ লিখতে পারি অনুরূপভাবে? তাহলে শেষে আমরা কি লিখতে পারি? অতএব i ডট i ইকুয়াল j ডট j ইকুয়াল k ডট k ইকুয়াল 1। এটাই আমাদের প্রমাণ, তাই না? আমরা একটা করলেই বাকি দুটো আমরা এসে করা যাবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি দুটি ভেক্টর ডট গুণফল হচ্ছে a ডট b ভেক্টর প্লাস b cos থিটা। সেক্ষেত্রে আমি ধরে নিলাম a ভেক্টর সমান হচ্ছে i ক্যাপ, b ভেক্টরের সমান ধরে নিলাম কত? i ক্যাপ। তাহলে আমরা মানগুলো বসা i ডট i সমান কি লেখা যায়? i ক্যাপ i ভেক্টরের মান, একক ভেক্টরের মান বসে এই ভেক্টরের মান cos থিটা। যখন দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয় তখন তাদের মধ্যবর্তী কোনো কোণ হয় না। তাহলে থিটার মান কত? 0 ডিগ্রি। আমরা এর মান বসাবো, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমাদের রেজাল্ট কত পাইলাম? 1। সেম একইভাবে প্রমাণ করা যাবে j ডট j k ডট k ইকুয়াল 1। অতএব i ডট i ইকুয়াল j ডট j ইকুয়াল k ডট k ইকুয়াল 1। প্রুফড, তাই না? তো কি কঠিন মনে হচ্ছে? সেম একইভাবে আর কি আসতে পারে তোমাদের? প্রমাণ করো যে i ডট j ইকুয়াল j ডট k ইকুয়াল k ডট i ইকুয়াল 0। সেম একইভাবে আমরা ওই সূত্র দিয়ে ডট গুণফলের সূত্র দিয়ে আমরা করতে পারবো এটা, তাই না? দেখি আমরা জানি a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল a ভেক্টরের মান b ভেক্টরের মান cos থিটা, তাই না? তো সেম আমরা আগের মতো করে ধরি a ভেক্টর সমান i ক্যাপ এবং b ভেক্টর সমান কি? j ক্যাপ, তাই না? আমরা ধরে নিলাম। তাহলে অতএব আমরা যখন মান বসাবো এটাতে মান বসাই, তাহলে a ভেক্টর সমান কি? i ক্যাপ ডট b ভেক্টর সমান কি? j ক্যাপ সমান, তাহলে কি লিখতে পাবো আমি? তাহলে i ভেক্টরের মান সমান j ভেক্টরের মান ইনটু cos থিটা। এখন দেখো i এবং j তোমাদের অবশ্যই মনে আছে আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে একক ভেক্টরকে চিহ্নিত করেছিলাম, তাই না? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটে ধনাত্মক অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো বিবেচনা করা হয় তাদেরকে বলা হচ্ছে কি? ওই একক ভেক্টর। তার মানে এটা যদি x অ্যাক্সিস হয়, এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে z অ্যাক্সিস। x অক্ষ বরাবর হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর হচ্ছে j ক্যাপ এবং z অক্ষ বরাবর হচ্ছে k ক্যাপ। এটা তো আমরা আগের ক্লাসে করেছি, তাই না? এবং এই তিনটা অ্যাক্সিস পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে, আমরা জানি, তাই না? তাহলে এখন দেখো তো এখানে হচ্ছে i ক্যাপ এবং j ক্যাপ। i ক্যাপ কোন দিকে? x অক্ষ বরাবর। j ক্যাপ কোন দিকে? y অক্ষ বরাবর। তাহলে i এবং j এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত হবে? cos থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে আমরা করি, তাহলে i ক্যাপের মান কত? আমরা জানি একক ভেক্টর i ক্যাপের মান হচ্ছে একক ভেক্টর মান হচ্ছে 1। সেম একই j ভেক্টর একক ভেক্টর মান কত? 1। cos 90 ডিগ্রি মান হচ্ছে কত? 0। তাহলে আমাদের রেজাল্ট কত হচ্ছে? 0। তাহলে আমরা যখন i ডট j ইকুয়াল বের করলাম 0, সেম তো একই হবে j ডট k ইকুয়াল k ডট i ইকুয়াল আমরা বের করতে পাবো 0, তাই না? তাহলে আমি কি লিখতে পারি? অনুরূপভাবে j ডট k ইকুয়াল k ডট i ইকুয়াল 0।
অতএব অতএব I ডট জে ইকুয়াল জে ডট কে ইকুয়াল কে ডট আই ইকুয়াল 0। এটাই আমাদের প্রমাণ ছিল, তাই না? আমরা দুটো সুন্দর নিয়ম শিখলাম ডট প্রোডাক্টের ক্ষেত্রে। এর আগে যে প্রমাণ করে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন করলাম, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এই ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে। এই দুটি বিষয় তোমাকে জানতে হবে। তাহলে আমরা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা জেনে নিলাম কিভাবে আমরা ডট প্রোডাক্টের এই মানগুলো আমরা বের করব, তাই না? এরপর প্রশ্ন আসে তোমাদের কোণ নির্ণয়ের ক্ষেত্রে, যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমরা এই সূত্র দিয়েই কিন্তু করতে পারবো। দুটি ভেক্টরের মধ্যবর্তী আমরা কি নির্ণয় করব? কোণ নির্ণয় করব। তাহলে কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সেম এই সূত্র দিয়েই হবে, a ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল ab cos θ। আমরা এটা জানি, তাই না? তাহলে বা cos θ কে যদি আমি সামনে নিয়ে আসি, cos θ ইকুয়াল a ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল ab। এখন আমাদের শুধু a ডট বি ভেক্টরের মান এবং নিচে হচ্ছে ab এর মান আমরা যদি বের করতে পারি, তাহলে তো আমরা থিটার মান বের করতে পারবো, তাই না? অর্থাৎ থিটা ইকুয়াল তখন হবে cos ইনভার্স a ভেক্টর ডট বি ভেক্টর বাই ab, তাই না? তো চলো আমরা এর একটা উদাহরণ দেখে বিষয়টা পরিষ্কার করে নিই। আচ্ছা দেখো, তাহলে আমরা এই a ডট b ইকুয়াল ab cos θ এখান থেকে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো এই সূত্রের মাধ্যমে। তাহলে এখানে একটা কোশ্চেন আছে, আমি লিখলাম, দেখো a ভেক্টর মান দেওয়া আছে 3i + 2j - 6k, b ভেক্টর মান দেওয়া আছে 4i - 3j + k। a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমরা এটা ওই সূত্রের মাধ্যমে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তাহলে প্রথমে কোণ নির্ণয় করতে আমরা তো জানি, তাই না? আমরা সূত্রটা কি জানি? থিটা ইকুয়াল cos ইনভার্স a ডট b ভেক্টর বাই ab। তাহলে আমাদের প্রথমে a ডট b এর মান বের করতে হবে, তারপর ab এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে a ডট b ভেক্টরের মানটা বের করে নেই। তাহলে দেখো a ভেক্টরের মান কত? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ডট b ভেক্টর মানটা বসাই 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। আচ্ছা দেখো, আমি একটু বলি, এটা তোমাদের মূলত নিয়মটা হচ্ছে এরকম, 3i ক্যাপের সাথে প্রতিটাই আলাদা আলাদা গুণ করতে হয়। সেম একইভাবে 2j ক্যাপের সাথে প্রতিটা আলাদা গুণ করতে হবে, এবং সেম -6k এর সাথে আলাদা আলাদা করে গুণ করতে হবে। তো গুণটা ওইভাবে মূলত করতে হয়। তো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সহজ করার জন্য আমি একটু বলি, এটা তোমরা শর্টকাট নিয়মে করতে পারো, এবং সেটা খুবই সহজ। সেটা কি? আমরা শুধু যে i ক্যাপের কোএফিসিয়েন্ট সহগগুলো যেগুলো আছে, সেম এখানকার i ক্যাপের সহগের সাথে আমরা গুণ করে দেব। কারণ আমরা কি জানি? আমরা তো জানি, দেখো 3 এর সাথে 4 মানে এখানে 4i ক্যাপ, এখানে 3i ক্যাপ, তাহলে 3 এবং 4 গুণ করলে কত হয়? 3 × 4 = 12 i ডট i, এটাই, তাই না? i ডট i সমান কত হয়? আমরা তো জানি কত? 1। তাহলে 12 এর সাথে 1 গুণ কি 12ই হবে। সিম এখানে দেখো প্লাসে মাইনাসে -2 3 গুণ করলে 3 × 2 = 6 j ক্যাপ ডট j ক্যাপ, প্লাসে মাইনাসে -6 আর 1 গুণ করলে কত হয়? 6। এখানে আছে k ক্যাপ ডট k ক্যাপ। তাহলে কি হচ্ছে দেখো তো, 12 এখানে i ডট i এর মান কত? 1। তাহলে 12 থাকবে এখানে, 12 মাইনাস এখানে j ডট j 1 6 মাইনাস k ডট k সমান কত? 1। তাহলে এখানে থাকবে 6। তাহলে কত হচ্ছে? 12 - 12 সমান কত? 0। তাহলে আমরা a ডট b এর মান কত পেলাম? 0। তবে এখানে একটু মনে রাখো, i এর সহগের সাথে i এর সহগেরই গুণ হবে, i এর সাথে কখনো j এর গুণ হবে না। বোঝা গেছে? i এর সাথে k এর গুণন হবে না। ক্লিয়ার? এইভাবে এই পদ্ধতিতে তুমি যদি করতে যাও, তাহলে ওই একক ভেক্টরের যে কোএফিসিয়েন্ট গুলো আছে সবগুলা ওটার গুণ করে এভাবে লিখতে হবে। তুমি এটা না লিখলেও চলবে। আচ্ছা, আমরা a ডট b এর মান কত পেলাম? 0। এরপর আমরা কি করব? আমরা ab এর মানটা বের করে নিব। তাহলে a এর মানটা বের করতে গেলে তোমাদের হয়তো মনে আছে প্রথম ক্লাসে আমি বলেছিলাম কিভাবে মান নির্ণয় করতে হয়। দেখো, a ভেক্টরে আমরা যখন মান নির্ণয় করব তাকে এভাবে প্রকাশ করতে হয়, তাই না? সিম্পলি a লিখে প্রকাশ করতে পারি। এখন এর মান যখন আমি নির্ণয় করব, সমস্যাটার উপর কি করতে হয়? রুট করতে হয়। তাহলে কি হবে?
রুট এবং বর্গ করতে হবে। 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 6x স্কয়ার। তাহলে কত হবে? কত রুট ওভার 3 3 9 প্লাস 4 প্লাস 36। তাহলে সম্পূর্ণগুলো কত হয়? 34 40 49 49 সমান কত লেখা যাবে? 7। তাহলে আমরা a ভেক্টরের মান কত পেলাম? 7। সেম একইভাবে b ভেক্টর মানটা বের করি। রুট ওভার 4 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান কি লেখা যাবে? দেখি, রুট ওভার 4 এর উপর স্কয়ার মানে 16 প্লাস 3 উপর স্কয়ার, তোমরা সবাই জানো মাইনাসের উপর যদি স্কয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে 3 এর উপর স্কয়ার হচ্ছে 9 প্লাস 1 ইকুয়াল, তাহলে কত হচ্ছে? তাহলে 16 17 আর 9 কত হচ্ছে? 20 26। আচ্ছা, এটা আমরা 26 পাইলাম। তাহলে আমরা দেখো প্রথমে a ডট b এর মান পাইছি আমরা কত? 0। তারপর আমরা a এর মান এবং b এর মান বের করে নিলাম। a এর মান হচ্ছে 7, b এর মান হচ্ছে কত? রুট ওভার 26। তাহলে আমরা এই সূত্রতে মানগুলো বসাই দেই। তাহলে দেখো তো এটাকে সিম্পলি এভাবে লেখা যাবে। তোমার যদি এভাবে লেখা থাকে, আগে ছিল কি cos থিটা, এভাবে বের করা যাবে। তাহলে কি হয় দেখো তো, cos থিটা ইকুয়াল a ডট b এর মান কত? 0। a এর মান আমরা কত পাইছি? 7। রুট ওভার b এর মান আমরা কত পাইছি? 26। তাহলে 0 দ্বারা ভাগ করলে কত হবে? 0 হবে। এদিকে আছে cos থিটা 0, cos থিটা 0 বা cos থিটা ইকুয়াল cos 90 ডিগ্রির মান কত? 0। cos 90 ডিগ্রি হতে উভয় দিকে যদি cos বাদ দাও, বাদ দিলে থাকবে কি থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমরা এই সূত্রের মধ্য দিয়ে দুটি ভেক্টরের আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। বোঝা গেছে? তো আমার মনে হয় তোমরা এই বিষয়টা, আমি যে একটা উদাহরণ তোমাদের দেখালাম, বাসায় বসে তোমরা এই ডট গুণফলের সূত্র দিয়ে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমরা নির্ণয় করতে পারবে। সেম একই সূত্র দিয়ে করতে পারবা। এটা আমরা কি শিখলাম? ডট প্রোডাক্ট, তাই না? এরপর দেখো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এখন। সেটা হচ্ছে, আমরা তো কিছুক্ষণ আগে জেনেছি যে ভেক্টর প্রোডাক্ট দুই রকম, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্টটা কি দেখি। ক্রস প্রোডাক্ট, আমরা ডট প্রোডাক্ট সম্পর্কে এতক্ষণ জেনে নিলাম, এখন আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সেম একইভাবে দেখো a একটি ভেক্টর এবং b আর একটি ভেক্টর, এই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিভাবে প্রকাশ করা হয়? এই দুটি ভেক্টরের মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে a ভেক্টর ক্রস b ভেক্টর সমান কি লেখা যাবে? তো a ভেক্টরের মান আমরা কিভাবে মডুলাস করে লিখতে পারি? b ভেক্টরের মান, তাই a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণের গুণফলের সমান, অর্থাৎ sin থিটা। এখন তোমাদের প্রশ্ন, sin থিটা কেন আসলো স্যার, তাই না? এর আগে আমি বলেছি আমাদের ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি ছিল? cos থিটা। এখন ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কি আসলো? sin থিটা। তাহলে sin থিটা কেন আসলো? আমরা তো জানি দুটি ভেক্টর, a একটি ভেক্টর, b আর একটি ভেক্টর, তাহলে এদের এই যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেল থিটা, এই b ভেক্টর দুইটা উপাংশ, একটা হচ্ছে b cos থিটা অনুভূমিক অক্ষবার, লম্ব বরাবর হচ্ছে অভিলম্ব হচ্ছে কি b sin থিটা। তাহলে এখানে sin থিটা কেন বলা হচ্ছে? sin থিটাকে বলা হবে যে, এখানে দেখো এটাকে আমরা সিম্পলি কি লিখতে পারি? সিম্পলি a লিখতে পারি, এটা সিম্পলি কি লিখতে পারি? b লিখতে পারি sin থিটা, তাই না? তাহলে এটাকে কি বলা যাবে? দেখো তো, বলা যাবে a ভেক্টরের মান এবং b ভেক্টরের লম্ব দিকে, এটা হচ্ছে b sin থিটা, এদিকে হচ্ছে b cos থিটা। তাহলে a ভেক্টর, এটা হচ্ছে a ভেক্টরের মান এবং a ভেক্টরের লম্ব বরাবর b ভেক্টরের উপাংশের গুণফল। তাহলে b ভেক্টরের লম্ব উপাংশ কত? b sin থিটা, তার গুণফল। তাহলে কি বললাম? a ভেক্টরের মান এবং a ভেক্টরের লম্ব দিকে b ভেক্টরের উপাংশের গুণফল, এটা হচ্ছে sin থিটা। বোঝা গেছে? তাহলে আমরা সিম্পলি এটাকে লিখতে পারি কি a ক্রস b ইকুয়াল, এবং আমাদের কি ছিল? ক্রস প্রোডাক্টের সংজ্ঞাটা হচ্ছে এরকম, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে তাকে বলা হচ্ছে ক্রস প্রোডাক্ট। কিন্তু এখানে কোনো ভেক্টর রাশি আছে? নাই।
তাহলে কি করতে হবে, এখানে একটা ভেক্টর রাশি তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে n ক্যাপ। এখানে কি দিতে হবে, n ক্যাপ। এখন n ক্যাপটা কি আমাদের বুঝতে হবে, তাই না? তাহলে দেখো এই a এবং b এই দুটি ভেক্টর যে সমতলে অবস্থিত, সেই সমতলে এখন দেখো আমি যদি a ক্রস b করি, মানে এর দিকে b, আমি যদি এদিকে এই ক্রস প্রোডাক্টটা তোমাদের একটু বলি, এই ক্রস প্রোডাক্টটা ডান হাতি স্ক্রু নিয়ম মেনে চলে। তোমরা বাসায় হয়তো দেখছো যে স্ক্রু কিভাবে টাইট দিতে হয়, ঘোরাতে হয়, তাই না? তাহলে এখানে দেখো আমি যদি a ক্রস b করি, তাহলে কোন দিকে ঘোরাচ্ছি স্ক্রু, দেখো তো উল্টা দিকে ঘোরাচ্ছি না? তাহলে এ দিকে ঘোরালে কি হবে, এদিকে ঘোরালে বহির্মুখী লম্ব। এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে অবস্থিত তার বহির্মুখী লম্ব হচ্ছে। এখন তুমি যদি স্ক্রুকে ডান দিকে ঘোরাও তাহলে কি হবে বলো তো, তো অন্তর্মুখী লম্ব, তার মানে কি ভিতরে যাবে। তুমি এদিকে ঘোরালে কি হবে, ভিতরে যাবে না? সেম উল্টা দিকে যখন তুমি যদি a ক্রস b করবা, এদিকে ঘোরাবা, সেটা কি ওই সমতল থেকে বহির্মুখী লম্ব হবে, মানে উপরে যাবে। আর তুমি যদি ডান দিকে ঘোরাও তাহলে এটা অন্তর্মুখী লম্ব, তখন নিচে আসবে। তাহলে আমরা দেখো, তাহলে এই যে n ক্যাপ একক ভেক্টর দেয়া আছে, a ক্রস b করলে আমাদের কি হবে, a ক্রস b করলে এর দিকটা হবে কোথায়, উপরের দিকে, যেটা বহির্মুখী লম্ব, ডানাতি স্ক্রু নিয়মে। তাহলে আমাদের দেখো তো এটা পুরোটাই তো স্কেলার, কিন্তু এখানে তার সাথে গুণ অবস্থা আছে কি, একটা একক ভেক্টর আছে। অর্থাৎ এই a ক্রস b করলে তার দিকটা কোন দিকে হবে, উপরের দিকে, যেটা বহির্মুখী লম্ব। বুঝা গেছে? তাহলে আমরা দেখো এই যে আমরা দুটি ভেক্টরের ক্রস গুণ 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 করে গুণফল একটা পাইলাম, আমরা কি ভেক্টর রাশি, এটা স্কেলার, কিন্তু এটা শুধু গুণন অবস্থা আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি দুটি ভেক্টরের ক্রস গুণফল করে আমরা একটা ভেক্টর পাই, এর জন্য এটাকে বলা হয় ভেক্টর গুণন। তাহলে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণন কাকে বলা হয়, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে তাকে বলা হচ্ছে কি ক্রস প্রোডাক্ট, এবং এটাকে দুই ভেক্টরের মাঝে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে যে সূত্র দিয়ে মানগুলো নির্ণয় করলাম, সেম একই ভাবে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। তাহলে আমরা দেখি এই ক্রস প্রোডাক্টের বিশেষ কিছু নিয়ে এখানে ক্ষেত্র আছে, সেটা কি আমরা একটু দেখে নেই। দেখো sin থিটা n ক্যাপ। আচ্ছা, কেস 1 আমরা কি দেখি, a ক্রস b সমান, a ক্রস b সমান কি জানি, a ভেক্টরের মান ক্রস b ভেক্টরের মান sin থিটা n ক্যাপ। এটা হচ্ছে a ক্রস b, তার মানে হচ্ছে দুটি ভেক্টর, এটা হচ্ছে a ভেক্টর, এটি হচ্ছে b ভেক্টর, তাই না? তাহলে এর দিক হবে কোন দিকে, দিক হবে এই দিকে। ওকে, তাহলে আমরা কোন দিকে ঘোরাচ্ছি, a থেকে b এর দিকে, a ক্রস b মানে এদিকে ঘোরাচ্ছি। তাহলে কি হবে, a ভেক্টর এবং b ভেক্টর যে সমতলে আছে তার বহির্মুখী লম্ব হবে। এদিকে স্ক্রু ঘোরালে কি হয় বলো তো, উপর দিকে আসে, তাই না? তাহলে a ক্রস b করব, তার দিক হবে কোন দিকে, এই একক ভেক্টরের দিকে। তাহলে আমরা লিখলাম। এখন আমি যদি উল্টা করি, মানে b ক্রস a, তাহলে কি হবে বলো তো, b ভেক্টরের মান ক্রস a ভেক্টরের মান ডট sin থিটা। এখন দেখো আগে a ক্রস b করলাম, এখন যদি আমি b ক্রস a করি তাহলে কি হয়, a ভেক্টর b ভেক্টর, এখন আমি b ক্রস a করব, তাহলে কোন দিকে বলো তো, এখন আমি স্ক্রু এদিকে ঘোরাচ্ছি, তাহলে a ভেক্টর এবং b ভেক্টর যে সমতলে অবস্থিত, তাহলে এখন দেখো আমরা কি করব, b ক্রস a। আচ্ছা এখানে একটু দেখো, এখানে এই চিহ্নগুলো হবে না, সিম্পলি থাকবে a ভেক্টরের মান, a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান sin থিটা একক ভেক্টর, এটা থাকবে b ভেক্টরের মান, b ভেক্টরের মান sin থিটা। আমরা এখন কি করব, b ক্রস a করব। তার b ক্রস a হলো a ভেক্টর এবং b ভেক্টর যে সমতলে আছে তার কি অন্তর্মুখী লম্ব হবে, তারপরে কি নিচের দিকে যাবে, তাই না? তাহলে মাইনাস n ক্যাপ, তাহলে এখানে sin থিটা ইনটু মাইনাস n ক্যাপ। তাহলে এটাকে যদি আমরা করি সিম্পলি b করি, b a sin থিটা, আচ্ছা এখানে মাইনাস, মাইনাসটা সামনে দিয়ে দিলাম, এখানে হচ্ছে n ক্যাপ। বোঝা গেছে? যদি a ক্রস b করি, a ক্রস b করলে a ভেক্টর b ভেক্টর যে সমতলে আছে তার বহির্মুখী লম্ব, আর যখন b ক্রস a করব তখন হবে অন্তর্মুখী লম্ব।
ডান হাতি স্ক্রু নিয়ম। বোঝা গেছে? তাহলে এখানে দেখো কি লেখা যায়, অতএব বি ক্রস এ সমান বি ক্রস বি এ অথবা এ বি সমান কি লেখা যায়, এ বি সমান লেখা যাবে আমাদের এ ক্রস বি, তাই না? তাহলে এ ক্রস বি ভেক্টর, তার সামনে কি মাইনাস। বোঝা গেছে? এ বি আর বি এ তো একই কথা, সেম একই না? এখানে আমরা সিম্পলি লিখতে পারি এ বি সাইন থিটা এর ক্যাপ, তাই না? তাহলে মানটা বসাতে এর মান হচ্ছে এ ক্রস বি, সামনে মাইনাস চিহ্ন। এখানে প্রশ্ন তোমাদের আসতে পারে যে এ ক্রস বি এবং বি ক্রস এ এর মধ্যবর্তী কোণ কত? এ ক্রস বি এবং বি ক্রস এ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তোমরা একটু এটা মনে রাখবা। মানে দুটি ভেক্টর, এটা এ এটি বি ভেক্টর হলে এটা যদি এ ক্রস বি হয় আর এটা যদি বি ক্রস এ হয়, তাহলে এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি। এটা হচ্ছে এ ক্রস বি এর সমান, আর এটা হচ্ছে কোন দিকে? বি ক্রস এর সমান। বোঝা গেছে? তাহলে এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এর জন্যই বলা হয় যে ভেক্টর রাশির ভেক্টর প্রোডাক্টের ভেক্টর গুণন বা ডট বলে এটাকে, ক্রস গুণের বিনিময় বিধি মেনে চলে না। এই যে এটা গুণের বিনিময় বিধি মেনে চলে না, কারণ দিক হয় বিপরীত। এটা যে দিকে হবে তার বিপরীত দিকে হবে এটা। বোঝা গেছে? এটা গেল। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্র আলোচনা করেছিলাম, তাই না? এখানে আমরা কেস একটি বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করলাম। এরপর দেখো সেম একইভাবে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেমন করছিলাম কেস 2 নিয়ে আলোচনা করি। তাহলে কি এ ভেক্টর ক্রস এ ভেক্টর, দুটি একই ভেক্টরের ক্রস গুণফল করলে কত হয় তা আমরা জানি। আমরা কি জানি? এ ক্রস বি ভেক্টর ইকুয়াল সিম্পলি এ ভেক্টরের মান, তারপর বি ভেক্টরের মান, তার সাইনের গুণফল এবং একক ভেক্টর। ক্লিয়ার? তাহলে এটা আমরা সূত্র থেকে জানি ক্রস গুণফলের ক্ষেত্রে। তাহলে আমরা ধরি এ ভেক্টর ইকুয়াল এ ভেক্টর এবং বি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর। তাহলে এখানে মান বসালে কি হবে? অতএব এ ভেক্টরের মান হচ্ছে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কি সেম একই এ ভেক্টর ইকুয়াল, তাহলে কি এ ভেক্টরের মান হয় এ, আচ্ছা লিখি মান এ, আবার বি ভেক্টরের মান কি সেম একই এ ভেক্টর, তার কি সাইন থিটা। এখন থিটা আমরা কি জানি? দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়াশীল হয় তখন কি তাদের মধ্যবর্তী কোণ থাকে না? তাহলে থিটা যায় কত হবে? 0 ডিগ্রি আর একক ভেক্টর এন ক্যাপ। তাহলে কি হয়? এ ভেক্টরের মান আমরা সিম্পলি এ লিখতে পারি, এই এ ভেক্টরের মান আমরা সিম্পলি এ লিখতে পারি, ইনটু sin 0 ডিগ্রি মান কত? sin 0 ডিগ্রি মান হচ্ছে 0 ইনটু এন ক্যাপ। তাহলে 0 এর সাথে গুণ করলে কত হবে? 0 ভেক্টর। এবং এটা অবশ্যই আমরা জানি না নাল ভেক্টর অথবা শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হচ্ছে নাল বা শূন্য ভেক্টর, এবং এই শূন্য ভেক্টরের উপর তোমাকে ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে এ ক্রস বি দুটি সমজাতীয় ভেক্টর ক্রস গুণফল করলে আমরা গুণফলে কি পাবো? 0 ভেক্টর। এখানে অবশ্যই তোমাকে ভেক্টর চিহ্ন দিতে হবে। বোঝা গেছে? এটা কেস 2 গেল। এরপর আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে নির্ণয় কি করেছিলাম? একইভাবে করা যেতে পারে। কেস 3 কি ছিল? এ লম্ব বি, এই দুটি ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তাহলে কি হয়? সেম আমরা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে জানি কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল সিম্পলি এ ভেক্টরের মান সিম্পলি বি ভেক্টরের মান sin থিটা ইনটু এন ক্যাপ। তাহলে আমরা কি করি? এখানে আমরা মান বসাই। তাহলে এ লম্ব বি হলে তাহলে এ ক্রস বি ইকুয়াল এ বি sin থিটা, থিটার মান কত? যদি এ লম্ব বি হয় থিটার মান কত হবে? 90 ডিগ্রি, তাই না? তাহলে থিটার মান কত হবে? sin 90 ডিগ্রি ইনটু এন ক্যাপ। তাহলে এখন দেখো তো এখানে কি হয়? sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে ab ইনটু 1 ইনটু n ক্যাপ, তাহলে কি হবে? a b। বোঝা গেছে? এবং এটাকে লেখা যায় যদি a ক্রস b এর মান আমরা নির্ণয় করি, মান নির্ণয় করতে গেলে মডুলাস দিতে হয়। a ক্রস b মান যদি আমরা নির্ণয় করি তাহলে সিম্পলি কত পাবো আমরা? a b। এটা কখন হবে? যখন দুটি ভেক্টর পরস্পর
লম্ব হবে। বুঝা গেছে? তারপর দেখি আমরা কেস 4। কেস 4 এ আমরা কি জানি দেখি যে প্রমাণ করো যে I cross I J cross J equal K cross K equal কত 0। এটা আমরা প্রমাণ করব। দুটি ভেক্টরের ক্রস গুণফল কত হয়? ক্রস গুণফল কত হয়? তাহলে আমরা জানি ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা কি জানি? ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা জানি A cross B ভেক্টর ইকুয়াল সিম্পলি A ভেক্টরের মান সিম্পলি B ভেক্টরের মান sin থিটা ইনটু একক ভেক্টর। তাহলে ধরি A ভেক্টর সমান হচ্ছে i ক্যাপ এবং B ভেক্টর সমান হচ্ছে কি i ক্যাপ, তাই না? অতএব আমরা মানগুলো বসাই, তাহলে A ভেক্টর মান কত পেলাম i ক্যাপ ক্রস B ভেক্টরের মান কত পেলাম i ক্যাপ সমান সিম্পলি A ভেক্টরের মান A ভেক্টরের জায়গায় কি আছে i ক্যাপ, তাহলে i ক্যাপ ইনটু i ক্যাপ ইনটু i ক্যাপের মান এবং i ক্যাপের মান তার কি sin, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে তার মধ্যবর্তী কোণ কত 0, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি ইনটু n ক্যাপ। তাহলে কি হয় i একক ভেক্টরের মান কত 1, i একক ভেক্টরের মান হচ্ছে 1, sin 0 ডিগ্রির মান কত sin 0 ডিগ্রির মান 0 ইনটু n ক্যাপ। তাহলে কি হয় রেজাল্ট আমাদের 0। আমরা যখন i ক্রস i সমান 0 পেলাম, তাহলে j ক্রস j সমান 0 পাবো, k ক্রস k সমান কি 0 পাবো। তাহলে আমরা লিখতে পারি অতএব আমরা লিখতে পারি কি অতএব i ক্রস i ইকুয়াল j ক্রস j ইকুয়াল k ক্রস k ইকুয়াল 0। এটা যে আমাদের প্রমাণ, তাই না? এটা আমরা প্রতিপাদন করলাম। এটা সিম্পলি কি করতে হবে তোমাকে ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে তোমাদের এটা ওই চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা এটা প্রতিপাদন করলাম, তাই না? এখন একটু দেখব আর একটি বিশেষ ক্ষেত্র কেস 4 কেস 5। কেস 5 এ কি হয় দেখি যে প্রমাণ করো যে i ক্রস j ইকুয়াল k, j ক্রস k ইকুয়াল i এবং k ক্রস i ইকুয়াল j। কি বলুন? প্রমাণ করো যে i ক্রস j ইকুয়াল k, j ক্রস i ইকুয়াল i এবং k ক্রস i ইকুয়াল j। তাহলে ওই একই সূত্রটা আমরা করতে পারবো। আমরা কি জানি ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি a ক্রস b ভেক্টর ইকুয়াল সিম্পলি a ভেক্টরের মান সিম্পলি b ভেক্টরের মান তার কি sin থিটা ইনটু n ক্যাপ। তাহলে সেম একই ভাবে আমরা ধরি a ভেক্টর সমান হচ্ছে i ক্যাপ এবং b ভেক্টর সমান হচ্ছে j ক্যাপ। তাহলে অতএব মান বসে a ক্যাপের মান হচ্ছে কি a ভেক্টরের মান হচ্ছে i ক্যাপ ক্রস b ভেক্টরের মান কত j ক্যাপ সমান i ভেক্টরের একক ভেক্টরের মান ইনটু j একক ভেক্টরের মান sin থিটা কত i এবং j। আমরা যদি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে এটাকে দেখাই তাহলে কি হবে দেখো তো। এটা হচ্ছে x অক্ষ y অক্ষ z অক্ষ। x অক্ষ বরাবর i ক্যাপ, y অক্ষ বরাবর j ক্যাপ এবং z অক্ষ বরাবর হচ্ছে k ক্যাপ, তাই না? তাহলে i এবং j এর মধ্যবর্তী কোণ কত দেখো। i এবং j এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু এর দিকটা তাহলে কোন দিকে হচ্ছে দেখো তো। তুমি যদি এদিকে ঘোরাও তাহলে কি হবে i ক্রস j টা কোথায় আসবে k এর দিকে যাবে, দিকটা তখন হবে কি k এর দিকে। তাহলে এখানে হবে কি sin থিটার মানটা কি হবে থিটার জায়গা হবে sin থিটা ইনটু এখানে লিখলাম n কে আগে লিখি। তাহলে কি হবে একক ভেক্টরের মান হচ্ছে 1 ইনটু 1 sin থিটা দিকটা কোন দিকে হবে i ক্রস j করলে কি হবে এখানে হবে k এর দিকে অর্থাৎ z এক্সিস এর দিকে ইনটু n ক্যাপ। তাহলে এখানে কি লেখা যাবে i ক্রস j সমান এখানে গুণ করলে কি হবে k ক্যাপ। বোঝা গেছে? অতএব এখানে sin 90 ডিগ্রি। আচ্ছা এখানে একটু দেখো আমরা যদি এভাবে লিখি লেখা যাবে তাহলে কি হয় দেখো
তাহলে সাইন এখানে আই এবং জের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি ইনটু n ক্যাপ, তাই না? তাহলে i ক্যাপের মান হচ্ছে 1 ইনটু 1 sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 আর n ক্যাপ মানে কি কোন দিকে আসতেছে i ক্রস j গুণ হবে k ক্যাপ। তাহলে আমরা লিখতে পারি রেজাল্ট আমাদের k ক্যাপ। তাহলে i ক্রস j সমান আমরা কি পেলাম k ক্যাপ। সেম একই ভাবে j ক্রস i গুলো আমাদের দিক হবে কোন দিকে i ভেক্টর দিকে এবং k ক্রস i গুলো আমাদের কি হবে j এর দিকে। বোঝা গেছে? তোমাদের একটু জটিল মনে হচ্ছে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আমরা তাহলে কি দেখলাম i ক্রস j সমান k, আমরা একটা প্রতিপাদন করলাম। সেম একই ভাবে আমরা দেখাতে পাবো j ক্রস k করলে i, k ক্রস i করলে আমরা কি পাবো j পাবো। এখন আমরা দেখব এই ক্রস প্রোডাক্ট অর্থাৎ এই ক্রস গুণনটা কিভাবে প্রকাশ করা হয়। আমি তোমাদের সিম্পলি দেখাচ্ছি, এটা তোমরা বইয়ে দেখলে বুঝতে পাবা। 6 আচ্ছা যদি a ভেক্টরের মান ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ এবং b ভেক্টরের মান যদি দেয়া থাকে মনে করো তাহলে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এখন দেখো এই i ক্যাপের যে কোএফিশিয়েন্ট আছে ax এর জায়গায় যে কোনো মান হতে পারে, ay এর জায়গায় যে কোনো মান হতে পারে, az এর জায়গায় যে কোনো মান হতে পারে, bx এর জায়গায় যে কোনো মান হতে পারে। তাহলে আমরা ক্রস প্রোডাক্টটা কিভাবে করব, কোন নিয়মে সাজাবো সেটা আমরা সিম্পলি দেখাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি দেখো a ক্রস b আমরা যখন দুটি ভেক্টর ক্রস গুণফল করব তখন এটাকে ডিটারমিনার পদ্ধতিতে সাজাতে হয়। এটাকে মূলত আচ্ছা a ভেক্টরের মান ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ক্রস b ভেক্টরের মান কি bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এটা ক্রস গুণনের ক্ষেত্রে, তাই না? কিন্তু এটাকে ডিটারমিনার পদ্ধতিতে সাজানো হয়। একটু মাথায় রাখো যে a ক্রস b ইকুয়াল প্রথমে একক ভেক্টরগুলো নেব i j k, তারপর আমাদের নিতে হবে i ভেক্টর অর্থাৎ একক ভেক্টরের কোএফিশিয়েন্ট সহগগুলো যেটা আছে সেটা লিখতে হবে। তার মানে ax ay az। সেম একই ভাবে যখন পরে b ভেক্টরের মান যেটা দেয়া আছে একক ভেক্টর কোএফিশিয়েন্ট সেগুলো বসাইতে হবে bx by bz। এই ডিটারমিনার পদ্ধতিতে আমাদের ক্রস গুণফলটা করতে হবে এবং এটা একটা বেসিক মনে রাখো যখন আমরা গুণ করব যখন i ভেক্টর মান নির্ণয় করব i ভেক্টর কমন নিলে দেখো তো কি থাকে এই দিক এবং এই দিক পুরোটাই এই সারি এবং এই কলামটা পুরোটা বাদ যাবে। বাদ গেলে আমাদের কি থাকে এটা থাকে, তাই না? এইটা আমরা গুণ করব। গুণটা হবে কি রকম ay bz মাইনাস az by প্লাস আবার j কমন নিব। j কমন নিলে কি থাকে যখন আবার এই কলাম এবং এই সারি বাদ যাবে, এটা এবং এটা যদি বাদ যায় তাহলে বাকি থাকবে কি এই চারটা বাকি থাকবে। সেম একই ভাবে আমরা গুণ করব। পরবর্তীতে যেটা k ক্যাপ নিব সেম একই ভাবে এই সারি এই কলাম বাদ যাবে, বাকি যে চারটা থাকবে তার গুণফল আমরা করে দিব। এইভাবে a ক্রস b টা আমরা নির্ণয় করতে পারি। আমি একটা দেখলাম তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা। যখন i ক্যাপ কমন নিবা তার মানে কি এই সারি এবং এই কলাম বাদ যাবে, বাকি যেটা তো সেম একই। j ক্যাপ কমন নিলে কলাম এই সারি বাদ, বাকি যে চারটা থাকবে সেটার গুণফল। k ক্যাপ কমন নিলে এটা বাদ যাবে, বাকি যেটা থাকবে তার গুণফল করে আমরা এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা, আমি যদি এটা পুরোটা দেখালাম না, আমি আশা করি তোমরা বাসায় এটা প্র্যাকটিস করলেই বুঝতে পাবা। এবং যদি তুমি আমরা বারবার যেটা বলি তোমাদের কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, এটা কিন্তু তোমাদের বাসায় প্র্যাকটিসটা আত্মস্থ করতে হবে। চর্চার ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমি আশা করি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করে চর্চার মাধ্যমে এটা আত্মস্থ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে বা কমেন্টসে জানিয়ে দিলে আমরা চেষ্টা করব এটার সমাধান করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ তোমাদের সুন্দরভাবে ক্লাসটা করার জন্য। আশা করি সুন্দর মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা শেষ করেছো এবং আগামী ক্লাস অর্থাৎ লেকচার পরবর্তী লেকচারে তোমাদের অভিনন্দন, আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এবং তোমাদের জন্য ভালোবাসা নিরন্তর।